যুক্তবর্ণ শিক্ষা এই ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলা লেখার সময় আমরা কতগুলো যুক্তাক্ষর ব্যবহার করে থাকি এগুলো সম্পর্কে আমাদের সঠিক তথ্য জানা দরকার। এরই ধারাবাহিকতায় আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম ক্ষীয় যুক্তাক্ষর নিয়ে, এবং ক্ষীয় যুক্তাক্ষরের সাথে অন্যান্য বর্ণ যুক্ত করে কিভাবে যুক্তবর্ণ গঠন করতে হয় আমি দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আরো কতগুলো গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। আর যদি আমার পূর্বের যে ক্ষীয় যুক্তাক্ষর নিয়ে অন্যান্য বর্ণের সহিত যে যুক্তাক্ষর গঠিত হয় এই ভিডিওটা দেখতে চাও, এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে, ইচ্ছে হলে এই ভিডিওটি দেখে আমার আজকের ভিডিওটি দেখতে পারবে। প্রথমেই আজকে আমি যে যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব আমরা অনেকেই ভুল করে থাকি, এবং এটা ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো সময় ভুল করে থাকে। এই যুক্তাক্ষরটা হচ্ছে মূর্ধন্যস্বয় নয়, মূর্ধন্যস্ব এর সাথে মূর্ধন্য যুক্ত হয়ে যে যুক্তবর্ণটা হয় তা আমরা তা দ্বারা ব্যবহৃত কয়েকটা শব্দ আমরা দেখতে পারি, যেমন কৃষ্ণ, কৃষ্ণচূড়া। এই যে বানানগুলো আমরা পেয়ে থাকি, এই বানানগুলোতে যে যুক্তবর্ণটা আমরা ব্যবহার করি কিসের কোন কোন বর্ণের মিলনের ফলে যুক্তাক্ষরটা হয়? মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। কিন্তু অনেকে আমরা কি করি, এটাকে বলে থাকি মূর্ধন্যস্ব যোগ ইয়। এই ধারণাটা আমাদের ভুল, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা আজকে জেনে নিলাম যে মূর্ধন্যর সাথে মূর্ধন্য যুক্ত হয়ে কৃষ্ণ, কৃষ্ণচূড়া বানানের যুক্তাক্ষরটা পেয়ে থাকি। তারপর আরেকটা যুক্তবর্ণ আমরা দিয়ে রেখেছি, যে যুক্তবর্ণের উচ্চারণটা আমরা ময় হয় করে থাকি। অর্থাৎ আমরা কি করি, উচ্চারণ করার সময় অক্ষরের স্থানটা পরিবর্তন করে দিই। আসলে তার উচ্চারণটা হচ্ছে হ যুগ্ম, কিন্তু আমরা উচ্চারণ করি ময় হয়। আমাদের উচ্চারণ করার কথা হয় ময়, কিন্তু আমরা উচ্চারণ করি ময় হয়। যেমন ব্রহ্মা, ব্রহ্মা, ব্রাহ্মণ। এই যে বানানগুলো আমরা পড়তেছি, পড়ার সময় আমরা কিসের উচ্চারণ আগে করতেছি? ময়ের উচ্চারণ। তাই আমাদের এই যুক্তবর্ণটা অনেক সময় ভুল হয়ে থাকে। কিন্তু আমরা যদি এই দিকে খেয়াল রাখি, এটাকে ময় হয় না বলে হয় ময় বলি, তাহলে এই যুক্তাক্ষরটা আমাদের মনে থাকবে। তাহলে আমরা এই ময় হয় যে ধারণটা আমরা পাল্টে ফেলবো, পাল্টে ফেলে আমরা কি বলবো? হয় ময়। তখনই আমাদের এই যুক্তাক্ষরটা মনে থাকবে। যেমন ব্রহ্মা, এইভাবে যদি আমরা যুক্তাক্ষরটি মনে রাখি তাহলে আমাদের আর কোনোদিন ভুল হবে না। এটা আসলে আমাদের ভুল হয় আমাদের উচ্চারণের কারণে। তাহলে আমরা খেয়াল রাখবো এই যুক্তাক্ষরটাকে। এবং পরবর্তীতে আরো দুইটি যুক্তাক্ষর আমি দিয়ে রেখেছি, যে যুক্তাক্ষরটিতে বর্গীয় জ এবং ইয় এর ব্যবহার আছে। একটা যুক্তাক্ষরে আমরা দেখতে পাচ্ছি ইয় এর ব্যবহার আগে এবং অপরটাতে বর্গীয় জ এর ব্যবহার আগে। তাহলে আমরা যদি এদের উচ্চারণ কায়দাটা মনে রাখি তাহলে আমাদের এই যুক্তাক্ষরগুলো ভুল হবে না। যেমন আমি যে এখানে যে যুক্তাক্ষরটা ব্যবহার করেছি, যেমন আমরা এটা ব্যবহার করি গঞ্জ, কুঞ্জ বানানে। গঞ্জ এবং কুঞ্জ বানানে ব্যবহার করে থাকি। আসলে এখানে যে যুক্তাক্ষরটা হচ্ছে এই যুক্তাক্ষরে ইয় যোগ বর্গীয় জ। তাহলে ইয় যোগ বর্গীয় জ যখন আমরা ইয় যোগ বর্গীয় জ দ্বারা যখন আমরা যুক্তাক্ষরটা গঠন করব তখন তার উচ্চারণটা হয় নজ এর মতো। অর্থাৎ গঞ্জ, কুঞ্জ আমরা কিসের মতো উচ্চারণ করছি? নজের মতো। তাহলে এইভাবে যদি আমরা যুক্তাক্ষরের যে উচ্চারণ ভঙ্গিটা যদি মনে রাখি তাহলে আমাদের যুক্তাক্ষরটা ভেঙে লিখতে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে যে যুক্তবর্ণটা দিয়েছি আমরা বর্গীয় জ আগে ইয় পড়ে, তাহলে এখানে কিসের উচ্চারণ হচ্ছে? গগের মতো উচ্চারণ হচ্ছে। কিসের মতো উচ্চারণ হচ্ছে? গগের মতো। যেমন বিজ্ঞান, এই যে আমরা উচ্চারণ করলাম, উচ্চারণটা কিসের মতো হচ্ছে? গগের মতো। বিজ্ঞান, জ্ঞান, এই যে জ্ঞান উচ্চারণ করলাম। এখন যদি আমি এই উচ্চারণ ভঙ্গিটা মনে রাখি তাহলে আমাদের কি চলে আসবে? আগে বর্গীয় জ ইয়। এবং জ্ঞান, বিজ্ঞান বানানের ক্ষেত্রে আমরা বর্গীয় জ যোগ ইয় লিখব। তারপরে আরো যে দুইটি যুক্তবর্ণ আমি দিয়েছি, এখানে হয় এবং নয় এর ব্যবহার, হ নয় এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। একটাতে হ মূর্ধন্য এবং অপরটাতে হ দন্তীয় ন। এবং আমরা যদি এই শব্দগুলোর দিকে খেয়াল করি তাহলেই আমরা কি করতে পারবো? যে হয় মূর্ধন্য এবং হয় দন্ত্য নয় দুইটা ফাইন্ড আউট করতে পারবো। দুইটার লেখার ভঙ্গি আমরা আলাদাভাবে লিখি। যেমন প্রথম যে বর্ণটা, যে যুক্ত বর্ণটা আছে হয় মূর্ধন্য, অর্থাৎ অপরাহ্ন বানানটা এখানে হর নিচে যখন মূর্ধন্য বসবে হয়ের নিচে বসে মূর্ধন্যটা। এটা যদি আমরা খেয়াল করি, কিন্তু এই যে হয় দন্ত্য নয় যে যুক্ত বর্ণটা আছে তার যে লেখার ভঙ্গিটা হচ্ছে হয়ের ডানে বসে দন্তীয় নটা। তাহলে আমরা এই দুইটার মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে, যে কি হয়ের সাথে যখন মূর্ধন্য বসাবো মূর্ধন্যটা নিচে বসে, এবং হয়ের সাথে যখন দন্তীয় ন বসাবো হয়ের ডানে বসে। তাহলে আমরা এই দুইটাকে আলাদাভাবে ফাইন্ড আউট করতে
পারবো। এবং শেষমেশ যে আরো দুটি যুক্তবর্ণ নিয়ে আমি আলোচনা করেছি, এই যুক্তবর্ণটাতেও আমরা দেখতে পাচ্ছি ইয় চ এর ব্যবহার, ইয় চ এবং ইয় ছ এর ব্যবহার। তাহলে এই যে উচ্চারণ স্থানটা, আমি বলেছি যে উচ্চারণ স্থলটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের এই যুক্তবর্ণগুলোকে আমরা কখনো আর ভুল হবে না। যেমন প্রথম যে যুক্তবর্ণটা আমি দিয়েছি ইয় চয়, যেমন চঞ্চল, অঞ্চল ইত্যাদি। এখানে ইয় চয়ের উচ্চারণটা হচ্ছে ন চের মতো। কিসের মতো? নাচ এর মতো। এই যে চঞ্চল বানানটা উচ্চারণ করলাম, অঞ্চল বানানটা উচ্চারণ করলাম, কিসের মতো উচ্চারিত হলো? নচ এর মতো। নচ, তাহলে নচ এর মতো, অর্থাৎ ইয় যোগ চ। কিন্তু যখন আমরা এই যে লাঞ্ছনা বানানে বা বঞ্চনা বানানে যে যুক্তবর্ণটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইয় যোগ ছ, অর্থাৎ এখানে নচ এর মতো উচ্চারিত হয়। কিসের মতো উচ্চারিত হয়? নাচ এর মতো উচ্চারিত হয়। সুতরাং এখানে আমরা কি করতে পারছি? এই দুইটা যুক্তবর্ণের পার্থক্য আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এইভাবে যদি আমরা যুক্তবর্ণগুলোকে মনে রাখার চেষ্টা করি, তাহলে আজকের যে যুক্তবর্ণগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই যুক্তবর্ণগুলো কোনোদিন ভুল হবে না। এবং আমার খুব গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা, ক্ষীয় যুক্তবর্ণের সাথে অন্যান্য বর্ণ যুক্ত করে যে যুক্তবর্ণ গঠিত হয়, এই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। দেখে আসলে যে আমাদের যে খুব গুরুত্বপূর্ণ যে যুক্তবর্ণগুলো আমরা অনেক সময় অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আমাদের স্বাভাবিক যে পরীক্ষাগুলোতে পেয়ে থাকি, কঠিন যুক্তবর্ণগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং আরো যুক্তবর্ণ নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।